হ্যালো ভিউয়ার্স শুভকামনা রইল। এরকম আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। গত ক্লাসগুলোতে আমাদের যেটা বলা হয়েছিল যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বা সেদিন বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। তো এরকম গঠন বলছিলাম। আজকের যে গঠনটা হবে সে গঠনটাতে আমরা বলবো যে তিনটা স্ট্রাকচারের মধ্যে আমরা সমন্বয় করে দেখব। ঠিক আছে, আমরা তিনটা স্ট্রাকচার, একটা দুটা তিনটা, এখানে বলছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই তিনটা স্ট্রাকচারের মধ্যে আমরা এটা সমন্বয় করে দেখব যে তিনটা স্ট্রাকচার কোন কোন ধরনের কথা বলে। আমাদের অধিকাংশ স্টুডেন্টরাই এরকম যখন স্ট্রাকচারগুলোকে একটু আলাদা করে দেওয়া হয় এবং যখন বলা হয় যে তোমরা এই এক একটা স্ট্রাকচারের উপরে 10টা বা 5টা করে সেন্টেন্স লেখো, তখনই বোঝা যায় যে তাদের ল্যাকেজটা কোন জায়গায়, তাদের অভাবটা কোন জায়গায়। তারা এই জিনিসগুলোকে পার্থক্য করতে পারে না, যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অবজেক্ট, এই জিনিসগুলোকে তারা পার্থক্য করতে পারে না বা আইডেন্টিফাই করতে পারে না। তারা অবজেক্টও ক্লিয়ারলি বোঝে না, অ্যাডভার্বও বোঝে না, অ্যাডজেক্টিভও বোঝে না। যার কারণে তারা 10টা সেন্টেন্স লেখে ঠিক আছে, কিন্তু 10টা সেন্টেন্স হয় 3 রকম, না 4 রকম, না 5 রকম বা 10 রকম হয়ে যায়। যে আমি যখন তাকে বলছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ লেখো 10টা সেন্টেন্স, তখনই সে অ্যাকুরেটভাবে 10টা সেন্টেন্স এটাতে লিখতে পারে না। যখন বলছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়ে লেখো, তখন পারে না, এলোমেলো হয়ে যায়। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে লেখো, তখন তারা পারে না। হয়তো তখন এমন লিখছে হি ইজ কাইন্ড, এটাই হচ্ছে অবজেক্ট। দি ম্যান ইজ অনেস্ট, এটাই হচ্ছে অবজেক্ট। আবার যখন বলছি যে অ্যাডজেক্টিভ লেখো, তখন হয়তো বলছে হি ড্রজ এ পিকচার, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। বা যখন বলছি অ্যাডভার্ব লেখো, তখন বলছে দি স্টুডেন্ট ইজ ব্রেভ, এটাই হচ্ছে অ্যাডভার্ব। এরকম এলোমেলো করে ফেলে। তো আমরা সেই জন্য চেষ্টা করব যে তিনটা স্ট্রাকচার আমরা সমন্বয় করে দেখব এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে একটু আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করব। এখানে আমি বলছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনগুলো? যে সকল শব্দগুলো নাউনের বা প্রোনাউনের দোষগুণ প্রকাশ করে সেগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এখানে আপনারা খেয়াল করে দেখেন, হি ইজ কাইন্ড, কাইন্ড শব্দটা হির গুণাগুণ প্রকাশ করছে। আমি এখানে বলেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ কাইন্ড শব্দটা হির গুণাগুণ প্রকাশ করছে, যার কারণে হি অ্যাডজেক্টিভ। তাহলে আমার গঠন বলছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, আর বললাম এক্সাম্পল দিলাম হি ইজ কাইন্ড, তাহলে এটা ঠিক আছে। নেক্সট আমরা যদি দেখি, দি ম্যান ইজ অনেস্ট, লোকটি হয় সৎ হচ্ছে লোকটার গুণাগুণ, সুতরাং অনেস্ট অ্যাডজেক্টিভ। হ্যালো অডিয়েন্স, খেয়াল করে দেখবেন, আমরা যদি নাম্বার 3-তে যাই, দেখি দি স্টুডেন্ট ইজ ব্রেভ, মানে সাহসী। তো সাহসী কি আছে? দি স্টুডেন্টটা, ছাত্রটি। তাহলে ব্রেভ বা সাহসী সেন্টেন্স এই দি স্টুডেন্টের গুণাগুণ প্রকাশ করছে, সুতরাং ব্রেভ অ্যাডজেক্টিভ। নাম্বার 4-এ যদি আমরা দেখি, শি ইজ বিউটিফুল হচ্ছে শির সৌন্দর্যের গুণাগুণ প্রকাশ করছে, সুতরাং বিউটিফুল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বললাম কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তো এই যে পার্থক্যগুলা, যে কাইন্ড, অনেস্ট, ব্রেভ, বিউটিফুল, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পার্থক্যগুলো বুঝতে হবে, এগুলা অ্যাডজেক্টিভ। নেক্সট যদি আমরা দেখি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব কোনগুলা? যে সকল শব্দগুলা ভার্বের গুণাগুণ প্রকাশ করে, ভার্বের উপরে চাপ প্রয়োগ করে, অথবা অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডজেক্টিভের গুণাগুণ প্রকাশ করে, সেগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব। এখানে আমি যদি বলি যে আই অ্যাম হেয়ার, এখানে হচ্ছে কি স্থান,
যদি কোনো শব্দ দ্বারা কোনো স্থান প্রকাশ পায়, কোনো স্থানের নামের প্রকাশ পায় বা কোনো স্থান প্রকাশ পায়, তাহলে আমরা সেটাকে বলবো অ্যাডভার্ব। আই অ্যাম হিয়ার, আমি হই এখানে, অর্থাৎ আমি এখানে, তাহলে এখানে হচ্ছে অ্যাডভার্ব। এখানে দেখেন হি ইজ কাইন্ড, কাইন্ড হির গুণাগুণ প্রকাশ করছে স্পষ্টভাবে, খেয়াল করে দেখছেন। কিন্তু হেয়ার কি আয়ের গুণাগুণ প্রকাশ করছে না, হেয়ার মানে এখানে একটা স্থান, সুতরাং হেয়ার অ্যাডভার্ব। নাম্বার 2তে যদি আমরা দেখি হি ইজ ইটিং নাও, নাও সময়, এখন, এখন বলতে সময় বুঝেছে, তাহলে সে এখন ভাত খাইতেছে। এই যে এখন, আমি আগে বলেছি যে যে সকল শব্দগুলো দ্বারা কোনো স্থান বা সময় প্রকাশ পায় সেগুলো হচ্ছে অ্যাডভার্ব, তাহলে নাও হচ্ছে সময়, তাহলে এটা অ্যাডভার্ব। নাম্বার 3, উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাতে ঘুমাই। অ্যাট নাইট রাতে, স্থান, যদি স্থান হয় তাহলে সেটা সময়, সময় যদি হয় তাহলে সেটা অ্যাডভার্ব। তাহলে হেয়ার স্থান, নাও সময়, অ্যাট নাইট সময়, তাহলে এগুলো অ্যাডভার্ব। নাম্বার 4, হি গেটস আপ অ্যাট 5 o'clock, সে 5টার সময় ঘুম থেকে ওঠে, 5টার সময় ঘুম থেকে ওঠে, সুতরাং এখানে অ্যাট 5 o'clock সময়, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারছি যে দ্য স্টুডেন্ট ইজ ব্রেভ, সাহসী, সাহসী হচ্ছে দি স্টুডেন্টের গুণাগুণ প্রকাশ করছে, কিন্তু এখানে কোনোটাই কিন্তু সাবজেক্টের গুণাগুণ প্রকাশ করছে না। নাও হির গুণাগুণ প্রকাশ করছে না, হেয়ার আয়ের গুণাগুণ প্রকাশ করছে না, অ্যাট নাইট উয়ের গুণাগুণ প্রকাশ করছে না, এখানে স্থান বা সময় প্রকাশ করছে। স্থান বা সময় যদি প্রকাশ করে থাকে তাহলে সেটা অ্যাডভার্ব। পরে যদি আমরা 3 নম্বর স্ট্রাকচারে যাই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট কি? সাবজেক্টের কাজ হতে হবে। আমরা মানুষকে বেকার বলি তার কাজ না থাকলে, তার কাজ না থাকলে আমরা মানুষকে বেকার বলি। সেই জন্য বলছি ভার্বের যদি অবজেক্ট না থাকে তাহলে সে ওরকমই বেকার হয়ে যায়। সেই জন্য সাবজেক্ট যা করে, সাবজেক্ট কি করে, সাবজেক্ট কি খায়, সাবজেক্ট কি পড়ে, এরকম যদি প্রশ্ন করা যায় এবং তার যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট হয়। হি ড্রজ এ পিকচার, সে একটা ছবি আঁকে। কি আঁকে? একটা ছবি আঁকে, তাহলে এই পিকচার হচ্ছে অবজেক্ট। শি সিংস এ সং, শি সিংস এ সং, সে একটি গান করে। সে কি করে? একটি গান করে, একটি গান, তাহলে এই গান হচ্ছে অবজেক্ট। তাহলে অডিয়েন্স আপনারা সবাই বুঝতে পারছেন যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং অবজেক্টের মধ্যে পার্থক্য কোনটা বা কতটুকু। তো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা অবজেক্ট, এই তিনটার মধ্যে পার্থক্য আপনারা বোঝার চেষ্টা করবেন, আপনাদের বাচ্চাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এবং আপনি আপনার বাচ্চাদের এরকম প্রত্যেকটা স্ট্রাকচারের উপরে 10টা করে সেন্টেন্স লিখতে বলবেন। যেমন এটার উপর 10টার উপরে লিখবে, এটার উপর 10টা লিখবে, এটার উপর 10টা লিখবে। লেখার পর যে 30টা সেন্টেন্স হবে সেটা আমার কমেন্ট বক্সে পোস্ট করে দেবেন যে এগুলা কারেক্ট কিনা। আমি কারেক্ট করে দেব, তখন বুঝবেন যে ইংলিশে আপনার ছেলের কতটুকু দক্ষতা বৃদ্ধি পেয়েছে। কারণ সে 1 থেকে ইংরেজি পড়ে, 1 থেকেই প্রাইভেট পড়া শুরু করেছে, কিন্তু আজ পর্যন্ত তাকে যদি বলি যে 10টা সেন্টেন্স লিখতে, তাহলে সে সঠিকভাবে লিখতে পারে না। তো এই জন্য আমাদের বোঝা উচিত যে আমরা আমাদের বাচ্চাদেরকে যখন কোনো টিচারের কাছে দিই তখন তারা সেখানে কী শিখছে, কেমন শিখছে, সে কিছু পাচ্ছে কিনা সেটা খেয়াল করে দেখতে হবে। আর যার কারণে এইভাবে আপনি যদি আপনার বাসায় যদি আপনার সন্তানকে একটু পরীক্ষা নেওয়ার চেষ্টা করেন তাহলে জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। আশা করি দর্শক আপনারা সবাই এটা ভালোভাবে বুঝতে পারছেন এবং পরবর্তী অন্য ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। আর আমার ক্লাসটা ভালো লাগলে এটাকে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।